যে গ্রামটা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে সিমেরগঞ্জ। এটা খুবই একটা শান্ত গ্রাম, কিন্তু সিমেরগঞ্জের পাশে যে একটা ঘন জঙ্গল, সেখানে যাওয়ার সাহস কারোরই নেই। কারণ ওই জঙ্গলের মধ্যখানে অশোক বন নামের একটা জায়গা আছে, যেটা সবসময় খুবই ভয়ানক। ওখানে শুধু পাখি চিৎকারের আওয়াজ শোনা যায়। অশোক বনের মধ্যখানে একটা ঘন বট গাছের পেছনে একটা ভয়ঙ্কর জাদু সুড়ঙ্গ আছে। ভুল করেও যদি কেউ সুড়ঙ্গে প্রবেশ করে আর 100 পা হেঁটে নেয়, সে মানুষ পাথরের হয়ে যায়। কারণ সেই সুড়ঙ্গে অনেক বছর ধরে একটা জাদুকরনী থাকে, তার নাম ওয়েসি। সকালবেলায় কালো বেড়ালের মতো, রাত্রে ভয়ঙ্কর প্যাঁচার মতো আলাদা রূপে ঘুরতে থাকে আর নিজের শিকার খুঁজতে থাকে। ওয়েসি একলা কুমারী মেয়েদেরকে খুঁজে কালো বেড়ালের রূপে গিয়ে পা দিয়ে মেয়েটাকে আছড়ে দেয়। আরে অপয়া বিড়াল, আমার পায়ে এমন ভাবে আছড়ালো রক্ত বেরিয়ে গেছে। যা যা। ওয়েসি রাত্রেবেলায় প্যাঁচার মতন চেঁচায়। ওর সেই জাদু আওয়াজ একটা মায়াবী রাগের মতন কাজ করে। দিনের বেলা যে মেয়েগুলোকে প্যাঁচার রূপে আছড়ে দেয়, তারা পূর্ণিমার মধ্যরাত্রে অজ্ঞান অবস্থায় ওর বশে হয়ে যায়। ওরা বুঝতে পারে না। ওরা হাঁটতে হাঁটতে জঙ্গল পার করে ওই সুড়ঙ্গের মধ্যে চলে যায়। জাদু করে এমন করে দেয় যে মেয়েগুলো রাত্রেবেলায় একলা একলা বাড়ি ছেড়ে দিয়ে সীমানা পার করে ওর কাছে চলে আসে। ও সুড়ঙ্গের মধ্যে তাদেরকে টেনে নিয়ে আসে, আর যখন তার উপরে জাদু করে, সেই মেয়ে একটা পাখির রূপে বদলে যায়। ওই পাখিটাকে খাঁচায় বন্ধ করে সুড়ঙ্গের দড়িতে ঝুলিয়ে দাও। ওই পাখিগুলোর চিৎকারে সারা জঙ্গল ভয়ঙ্কর ভাবে প্রতিধ্বনিত হয়। গ্রামে যখন সবাই বুঝতে পারে যে রাত্রে মেয়েটা উধাও হয়ে গেছে, গ্রামবাসীরা খুব দুঃখ পায়। কিছু যুবক ওই নিখোঁজ মেয়েগুলোকে খোঁজার জন্য জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। রঞ্জিত, তুমি দেখলে মাটিতে কাউকে টেনে নেওয়ার চিহ্ন? চলো, আমরা যদি এই চিহ্নর পিছু ধরে যাই তাহলে নিশ্চয় কিছু জানতে পারবো। দুজনে পায়ের ছাপগুলো পিছু করে এগিয়ে যায়। সে রাস্তাটা অশোক বনের দিকে যাচ্ছে, সেটা দেখে দুজনে থেমে যায়। তখনই হঠাৎ করে জঙ্গলের মধ্যখানে থেকে হাজারটা পাখি ভয়ঙ্কর চিৎকার প্রতিধ্বনিত হয়। আরে শুভম, এই চিহ্ন তো অশোক বনের দিকে যাচ্ছে। আমি সেই জঙ্গলে যাব না। শুধু তুমি নয়, আমিও সেই ভূতেদের ঘাটিতে যাব না। চলো পালাই। এমনটা বলে সেখান থেকে দুজনে ফেরত আসে। শোনো, সবাইকে সূচনা দেওয়া হচ্ছে যে আমাদের গ্রামের আরেকটি মেয়ে অদৃশ্য শক্তির বলি হয়ে গেছে। তাই শুধু আমাদের গ্রামের নয়, আশেপাশে গ্রামের লোকেরাও যেন সতর্ক থাকে। বিশেষ করে অবিবাহিত মেয়েরা, তারা যেন আরো সাবধানে থাকে। সাবধানে থেকো সকলে। এমন ব্যাপার ছিল, পাশের গ্রামে গরু চড়াতো, তার নাম বালু, আর ইন্দু খুব সুন্দর গান গাইতো। এরা দুজনে একে অপরকে অনেক বছর ধরে প্রেম করে। ইন্দু নিজের ভালোবাসার কথা বাড়িতে বলে বড়দেরকে রাজি করিয়ে তাড়াতাড়ি বিয়ে করতে চাইছিল। তাই ও সব ভাবে চেষ্টা করলো। একদিন যখন ওদের গ্রামে এক কুষ্টি দেখার আচার্য এলো, ইন্দু তাকে নিজের হাত দেখিয়ে জিজ্ঞেস করলো যে ওর আর বালুর কবে বিয়ে হবে। ওর জন্ম সময় জিজ্ঞেস করে আর হস্তরেখা দেখে আচার্য জানতে পারলো যে ইন্দুর কুষ্টিতে একটা দোষ আছে। তোমার জন্ম রাহুকালে হয়েছে, তাই তোমার কুষ্ঠিতে কাল সর্পদোষ আছে। অন্য সব জিনিসে তোমার কুষ্ঠি খুব ভালো, কিন্তু বিবাহের ক্ষেত্রে ঠিক নয় জিনিস। তোমার বিয়ে করাতে তোমার স্বামীর হয়তো প্রাণের বিপদ আসতে পারে। স্বামীজি, এমন কথা বলবেন না। আমার হবু বর আমার মনের মানুষ, আমার প্রাণ। ইন্দু হাত জোর করে জিজ্ঞেস করলো যে কুষ্টির দোষটা কিভাবে কাটানো যায়, তার কোনো উপায় থাকলে জানাতে। যদি সারা জীবনও আমাকে বিয়ে না করে থাকতে হয়, আমি থেকে নেব।
কিন্তু আমার জন্য আমার স্বামীর প্রাণের ভয়? তাহলে আমি কোনোদিন বিয়ে করব না। যখনই ইন্দু এই কথাটা স্থির করে বলল, আচার্য জ্যোতিষীর কোনো তালপত্র উল্টে দেখল। শুধু একটাই রাস্তা আছে মা, এমন ফুল যেটা গভীর অন্ধকারে বাঁচতে পারে। যদি এমন কালো অন্ধকার ফুল নিয়ে আসতে পারো, তাহলে তোমার কুষ্ঠির থেকে কাল সর্পদোষটাকে সরানো যাবে। তোমার গ্রামে শুধু আমি আর 2 দিন আছি। স্বামীজি, ফুলগুলোকে কিভাবে চিনব? কালো চোখের ফুলের পাতা অন্ধকারে চকচক করে। ফুল পুরো কালো হয়, যেখানে সূর্য থাকে সেইখানে ওরা ওঠে না। আচার্যের বলার মতো ইন্দু একলাই জঙ্গলের দিকে বেরিয়ে গেল ফুল আনার জন্যে। যদি আমি বালুকে জ্যোতিষীর কথাটা জানাই, ও কিছুতেই বিশ্বাস করবে না, বরং আমাকে বকবে। অন্ধকার হওয়ার আগে যেভাবে হোক কালো আঁখের ফুলটা নিয়ে ফেরত আসতে হবে। কালো বেড়াল ইন্দুর পেছন ধরেছে, কিন্তু ইন্দু তার দিকে তাকায় না। আর কালো আঁখের ফুলটাকে খুঁজতে খুঁজতে বটগাছটাকে পার করে সোজা জাদু সুড়ঙ্গের মধ্যে ঢুকে যায়। অন্ধকার সুড়ঙ্গের মধ্যে কিছু একটা চকচক করতে দেখা যায়। ইন্দু তার মধ্যে পা রেখে দেয়। এইবার তো আমি বশে করার জন্য কোনো জাদুই করিনি। মেয়েটা তো নিজেই আমার সুড়ঙ্গের মধ্যে এলো, এর থেকে আমার কষ্ট বেঁচে গেল। এমনটা ভাবতে ভাবতে ও এসে সুড়ঙ্গের মধ্যে গিয়ে ইন্দু 100টা পা রাখার আগে জিজু ও এসে ইন্দুকে একটা পাখি রূপে পরিণত করল। আর খাঁচায় বন্ধ করে দিল। ওয়েসিকে দেখে সুড়ঙ্গে থাকা অনেক অনেক পাখি জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। চেঁচাও, আরো জোরে চিৎকার করো, তোমার চিৎকারই আমার আয়ু। এতটুকু বলে নিজের জাদুর মন্ত্র দণ্ডটাকে হাওয়ায় ফেললো। দণ্ডটা হাওয়ায় উড়ে প্রত্যেকটা খাঁচা এক এক করে মার দিচ্ছিল। ওই মারের ভয়ে পাখিগুলো আরো জোরে চিৎকার করছিল। ওই চিৎকারগুলো শুনে আমি সব পাখিদের খাওয়ার জন্য দানা জল রেখে দিয়েছি, সব ঠিক আছে, সুড়ঙ্গের বাইরে আমি পাহারা দেব। এতটুকু বলেও চলে যায়। তমস্বিনী শক্তিটাকে পাওয়ার জন্যে আর শুধু 300 পাখি এরই দরকার আছে। তখন তমস্বিনী জেগে উঠবে, আর এই সব খুব তাড়াতাড়ি হবে। যেই অন্ধকার ছেয়ে গেল, ওই সে প্যাঁচার রূপে গ্রামের দিকে উড়ে গেল। মধ্যেও রাত্রে যখন পেরোলো, তখন ইন্দু বাড়ি ফিরল না। এইটা ভেবে বালুর খুব চিন্তা হলো। লণ্ঠন নিয়ে সারা গ্রামে ওকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে চাষের মাঠ ছাড়িয়ে জঙ্গলে ঢুকলো। ইন্দু, ইন্দু, কোথায় তুমি আছো? ইন্দু, ইন্দু। তখনই গ্রামের প্রধান তান্ত্রিককে নিয়ে আসে, যে একলা নগ্ন অবস্থায় চাষের সীমানায় রক্ষা যজ্ঞ করছিল। আগুনের রক্ষা কবচ দিয়ে আমি কোনো পিশাচকে গ্রামের সীমা পার করতে দেব না। আমি ওই গ্রামটাকে রক্ষা করব। কিন্তু যজ্ঞের মাঝে ওয়েসি তান্ত্রিকটাকে ভয়ঙ্কর রূপে মেরে ফেলল। দিন পেরোতে থাকলো, ইন্দুর কোনো সুরাগ পাওয়া গেল না। গ্রামের লোকেরা মেনে নিল অন্য মেয়েদের মতন ইন্দুও উধাও। সবাই মনে করলো কোনো ভয়ঙ্কর পিশাচ ইন্দুকে উঠিয়ে নিয়ে গেছে। গ্রামের প্রধান ওনার আশেপাশে গ্রামের মেয়েদের নিখোঁজ হওয়ার কারণ বুঝতে পারল না। তাই বাইরের রক্ষকদেরকে ডেকে রাতের বেলা পাহারা দিতে বলল। তাও ওয়েসি নিজের মন্ত্র দিয়ে মেয়েগুলোকে অজ্ঞান করে দিত। আর প্রত্যেক অমাবস্যার রাত্রে সেই রাতেও একটা মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেল। 3টে সপ্তাহ পেরিয়ে গেল, তাও ইন্দুর খোঁজ পাওয়া গেল না। তাও বালুর ইন্দুর প্রতি প্রেম কম হলো না। ওর বিশ্বাস ছিল কোথাও না কোথাও ও বেঁচে আছে। গ্রামগঞ্জে খুঁজে খুঁজে ইন্দুকে খুঁজছিল। এইভাবে খুঁজতে খুঁজতে একদিন জঙ্গলের রাস্তায় সম্বলপুরি মেলায় জড়িবটি বিক্রি করতে যাওয়া একটা বুড়ি মহিলা বালুর করুণীয় অবস্থা দেখল। ওকে জিজ্ঞাসা করলো কথা কি। বালু নিজে সব দুঃখ বুড়ি মহিলাটাকে জানালো। এমন জটিল সমস্যার সমাধান মহুয়াতে থাকা মন্ত্র জানা কাকেই করতে পারবে।
তুমি এখনই মন্ত্র জানা কাকির সঙ্গে দেখা করো। বুড়ি মহিলার কথা মেনে বালু তক্ষুনি মহুয়ার দিকে চলে যায়। ওখানে গিয়ে মন্ত্র জানা কাকিকে নিজের সব দুঃখ কষ্ট জানায়। আমি নিজের ক্ষমতার মতন তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। তোমার কাছে তোমার প্রেয়সীর কোনো জিনিস আছে? বালু ইন্দুর ব্যবহার করা রুমাল, যেটা ইন্দুকে মনে করার জন্যে সামলে রেখেছিল, সেই রুমালটাকায় বেতাল আলপনায় রেখে কাকি মন্ত্র পাঠ করলো। গাবরা জামান, গাবরা জামান জো। অঞ্জন দর্পণে মিঠুর মধ্যে একটা খাঁচা হয়ে বন্ধ করা ইন্দু দেখা গেল, কিন্তু অঞ্জন দর্পণ জোরে ফেটে গেল। বম বম বেতালা দেবসম তা বিজয়ম লা প্রলয়ম, বম বম বেতালা দেবসম তা বিজয়ম লা প্রলয়ম। কাকি বেতাল মন্ত্র পাঠ করে ওকে জিজ্ঞাসা করলো, যে শক্তি ওকে থামাচ্ছে সেটা কে? আপনার শক্তিকে আটকে থাকা শক্তি হলো ওয়েশির। ওয়েশির আসল নাম হলো ওয়েই। সে তন্ত্র শক্তির সাধনা করে তমসিনী নামের তান্ত্রিক শক্তি পাওয়ার জন্যে লোকেদেরকে বিভ্রত করে দিয়ে তাদের বলি দিয়ে দেয়। ওর গ্রামের প্রধানটা এই কথাটা জানতে পেরে যায়, আর সে লোক পাঠায় ওইকে ধরার জন্যে। কিন্তু ওই ঘন জঙ্গলে পালিয়ে যায়, আর অন্ধকার হওয়ার পরে নিজের তান্ত্রিক শক্তির সাহায্য নিয়ে সে বলি দিত। তার তান্ত্রিক শক্তিগুলোকে শেষ করার জন্যে চণ্ডী পাহাড়ে থাকা এক তান্ত্রিককেও ডাকা হয়েছিল। সে কপালতান্ত্রিক ওয়েশি নামের এক শূদ্র শক্তিকে জন্ম দিল, আর সেইটা দিয়ে ওইকে বেঁধে ফেলে। মানব বলি দিয়ে যেই সে তন্ত্র শক্তি অর্জন করেছিল, সেইটাকে পুরোপুরি নষ্ট করা অসম্ভব ছিল। তাই তাকে উঠিয়ে একটা গুপ্ত সুড়ঙ্গে, যেখানে কেউ যায় না, সেইখানে গর্তর মধ্যে পুঁতে দেওয়া হয়। সুড়ঙ্গর 160 ফুট গভীরত্ব, ওই সবকে পুঁতে দেওয়া হয়েছে। আমি একটা তন্ত্র সুরক্ষা কবচ দিয়ে এই সুড়ঙ্গকে বন্ধ করে দিয়েছি। যদি কেউ ভুল করেও সেই সুড়ঙ্গতে পা দিয়ে দেয়, আর 100 পা যাওয়ার পরে সে পাথরের হয়ে যাবে। শুধু তাই না, যখন অষ্টগ্রহ যোগ হবে তখন ওই লাশের শক্তি বেড়ে যাবে, আর সে বাঁধনটাকে ভেঙে সে নিজের ইচ্ছা পূরণ করবে। তোমরা সাবধানে থেকো, আমি এখন আসি। আর এই বলে সে তান্ত্রিক চলে যায়। কিছুদিন পরে ছাগল ঘোরানোর সময় একটা রাখাল সেখানে আসে, আর ছায়ার জন্য সেই সুড়ঙ্গর ভেতরে ভুল করে 100 পা চলে যায়, আর একটা পাথরে বসাতেই সে পাথরের হয়ে যায়। গ্রামের লোকেরা কিছু জানতে পারে না। ওরা তান্ত্রিকের উপরে ভরসা করে শান্তিতে জীবনযাপন করে। কিন্তু কিছুদিন পরে যখন অষ্টগ্রহ যোগ আসে, তো ওয়েশির বাঁধন ভেঙে যায়, আর ওই আত্মা বাইরে বের হয়ে আসে। আত্মা রূপে ওই নিজের প্রাণ শক্তিকে জিজ্ঞেস করে ওকে নিজের আসল রূপ পাওয়ার জন্য আসলে কি করতে হবে। ওইয়ে, তোমার রূপ পাওয়ার থেকে তোমার পেতে 1083 কুমারী মেয়েদেরকে একসাথে তমস্বিনীকে বলি দিতে হবে। ততক্ষণ তোমাকে সকালে কালো বেড়ালের মতো, রাতে প্যাঁচার মতন ঘুরতে হবে। শুধু গুহায় থাকার সময় সামান্য রূপে থাকবে। ওই শূদ্র শক্তির বলার অনুসারে ওই দিনের বেলা কালো বিড়াল হয়ে আর রাতে প্যাঁচার মতন ঘুরতে থাকে। আর শুধু সেই সুড়ঙ্গতেই সে নিজের আসল রূপ ধারণ করতে পারত। আর এইভাবেই সেই ওয়েশি হয়ে যায়। ওর নিজের তান্ত্রিক ক্রিয়াকে পূর্ণ করার আগেই তাকে নষ্ট করে থাকা সেই কপাল তান্ত্রিকের সমাধি খুঁড়ে সে তার কঙ্কালকে গোলাম করে নেয়। তার শরীরে তান্ত্রিক শক্তি এবং তার আত্মা শক্তি মিলে যাওয়ার কারণে সে দ্বিগুণ শক্তি প্রাপ্ত করে। তাই সে তোমার শক্তিকে আটকাচ্ছে। তার শক্তিকে যদি আটকানোর আছে, তাহলে একটা সামান্য মনুষ্য দিয়ে পরিষ্কার মনে অর্জন করে থাকা অগ্নিকুণ্ডল ফুল ওয়েশিকে আটকাতে পারবে। এই অগ্নিকুণ্ডলকে শুধু সাপগ্রস্ত জ্বালাদ্বীপেই পাবে। ওইটাকে অর্জন করো। এইটা বলে বেতাল অদৃশ্য হয়ে যায়। যদি নিজের প্রাণের ভালোবাসা ইন্দুকে বাঁচাতে হয়, তোমাকেই নিজের প্রাণের বলি দিয়ে জবা ফুল আনতে হবে। এটার আনার সময় তোমার প্রাণ যেতে পারে। এটার জন্যে তৈরি? এটা ছোট, তারপরে আগে নিজের প্রেমিকাকে হারিয়ে অনেক দুঃখে আছে।
একে এত দূর পাঠালে ঠিক হবে না মা। আমি কিছুক্ষণেই অগ্নিকুড়ুল নিয়ে আসছি। বেতাল যেটা বললো ওটা কি শোনোনি? শুধু একটা সামান্য লোকই ওই আগুন জবাকে আনতে পারবে। মন্ত্র, তন্ত্র, যন্ত্র, ভূত, প্রেত, পিশাচ শক্তি এর থেকে প্রাপ্ত করা অগ্নি জবা কোনো শক্তি কাজ করবে না। একটা কাজ করো, বালুকে ওখান পর্যন্ত নিয়ে দ্বীপের কাছে ছেড়ে এসো। এমন বলে কাকি বালুকে 3টে চকচক করতে থাকা কাঁচের গুলি দিয়ে, তোমার প্রাণের যদি ক্ষতি থাকে তাহলে এর মধ্যে থেকে একটা উপযোগ করো, তোমার প্রাণ ফেরত আসবে। একবারে একটাই কাজ করবে, তার মানে তোমার কাছে 3টেও সুযোগ থাকবে। তারপর তাকে দ্বীপে যাওয়ার রাস্তাটা বিস্তারিতভাবে জানালো। লোকি বালুকে নিয়ে উড়ে গেল। তথাস্তু তোতা, তুমি ওর পিছু করতে থেকো। যে কোনো বিপদ আসুক আমাকে এসে নিশ্চয়ই জানাবে। এইখান থেকে একলাই তোমাকে যাত্রা করতে হবে। তুমি নিজের প্রেমের জন্য যে সাহস দেখাচ্ছ সেটা অদ্ভুত। তুমি সাবধানে সফল হয়ে ফেরো। এমনটা বলে লোকি ওখান থেকে চলে যায়। বালু পায়ে হেঁটে নিজের সফর জারি রাখে, এগোতে থাকে। 4 দিন ধরে হেঁটে হেঁটে একটা জায়গায় পৌঁছায়। চারিদিকে নরম জমি, যেখানে সেখানে প্রাণ যাওয়া ফুল ভরা। শিবেরি জঙ্গলে পৌঁছে যাত্রার কারণে থকে গিয়ে একটা গাছের উপরে চড়ে শুয়ে পড়ে। তখনই কোনো একটা প্রাণী ব্যথিত কণ্ঠের আওয়াজ শুনতে পায়। গাছ থেকে নেমে চারিদিকে তাকায়, ওই আওয়াজের দিশায় গেল। তখন দেখলো একটা কাঁটা গাছের মধ্যে একটা কুমির, যা 2 চোখে কাঁটা ঢুকে যাওয়ার জন্য ও অন্ধ হয়ে গিয়েছে, আর অনেক দিন ধরে খাবার দাবার না পেয়ে কমজোর হয়ে পড়ে আছে। অনেক কষ্টে বালু কুমিরটাকে কাঁটা গাছ থেকে বার করে। আমার নাম বাচকায়া, তোমার এই সাহায্যের জন্য ঋণী থাকবো। একটা সাপের কারণে আমার দিব্য রূপ খুয়ে এইভাবে কুমির হয়ে বেঁচে আছি। চোখে কাঁটা ঢোকার জন্য দৃষ্টি চলে গেছে, এবার খাবার কি করে খুঁজবো? যদিও আমাকে বাঁচিয়েছ, কিন্তু আজ নয়তো কাল ক্ষুধার্ত হয়ে মরে যাব। বালু প্রথমে হয়রান হয়ে গেল, কিন্তু সব কথা শুনে মনে দয়া জাগলো। তখন মন্ত্রজানা কাকি যে 3টে গুলি দিয়েছিল তার মধ্যে থেকে একটা বার করে কুমিরের উপরে রাখলো আর মন্ত্র জাপ করলো। থার 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 মি শাক শাক शकदबु রুর রুর মানিও কির কির তারকে ডম 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 তার ও নকারা মে কুমির আবার দৃষ্টি পেল, সব কমজোরি দূর হয়ে গিয়ে বলবান হয়ে গেল। বালুর সাহায্যের জন্য কুমির ধন্যবাদ যাপন করলো আর ওখান থেকে চলে গেল। 3 দিন আরও যাত্রা করার পরে বড় ঝিলের কাছে পৌঁছালো। ওটা পার করার জন্যে কোনো পুল ছিল না। একটা বড় গাছ আনলো, তাতে বসে ঝিলটা পার করতে শুরু করলো। কিন্তু ওই ঝিলে অনেকগুলো কুমির ছিল। বালুর উপরে তারা হামলা করে ওকে মারার চেষ্টা করলো। তখন বালু যে কুমিরটাকে বাঁচিয়েছিল ব্রজকায়া এলো। ওদের সবাইকে ভাগিয়ে দিয়ে বালুকে ওর পিঠের উপরে বসিয়ে অন্যদিকে কিনারায় ছেড়ে আসলো। যখনই দরকার হবে এই কিনারায় এসে আমার নাম ধরে ডেকো, আমি যেখানেই থাকবো কিছুক্ষণের মধ্যে এসে সাহায্য করব। এখন আমি যাচ্ছি। এমনটা বলে কুমির ওখান থেকে চলে যায়। তারপরও ঘন জঙ্গল পার করে 2টো পাহাড় পার করে 3 হাত গভীর জলকে পার করে এগিয়ে গেল। তখনও দ্বীপ অব্দি পৌঁছাবে। অনেক থকে গেছিল, তার কারণে ভাবলো একটু আরাম করে নিক, আর একটা গাছের তলায় বসে পড়ল। তখনই একটা বড় বাজ পাখি দেখলো, যার পাখনা জ্বলে যাওয়ার দরুনে ও আর উঠতে পারছিল না, ওঠার চেষ্টা করছিল। আরে বেচারা, এর শরীরের তো সব পাখাই পুড়ে গেছে, কত দুঃখের বিষয়। যাই আমি তাকে সাহায্য করি। এমনটা ভেবে পুটলির থেকে অন্য কাচের গুলিটা বার করলো, বাজের উপরে রেখে মন্ত্র জাপ করলো। থার 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 মি শাক শাক शकदबु রুর রুর মানিও কির কির তারকে ডম 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 তার ও নকারা মে মন্ত্র পড়ার সাথে সাথে বাজের পুরনো রূপ এসে গেল আর ও পাখনা গজালো। হঠাৎ করে একটা আগুনের ঝর্ণার মধ্যে পড়ে গিয়ে আমার পুরো শরীর জ্বলে গেল, পাখনা ঝরে গেল, আমি উঠতে পারলাম না।
1 সপ্তাহ ধরে না খেয়ে তড়পাচ্ছিলাম, তুমি আমাকে বাঁচালে। তার জন্যে আমি সবসময় তোমার কৃতার্থ থাকব। আমি তোমার আওয়াজ প্রথমে পাখির মতনই শুনতে পাই, কিন্তু এখন তো পরিষ্কার আমি শব্দগুলো শুনতে পারছি। আমিও জানি না, বোধহয় তোমার কাছে চকচক করতে থাকা মুক্তোর জন্যেই এটা হয়েছে। এমনটা বলে বাজ ওখান থেকে উড়ে যায়। অনেক শ্রম করে বালু ওই দ্বীপে পৌঁছালো, যেখানে ও দেখলো অগ্নিজবা হাওয়ায় ভাসছে, বড় বড় পাথরের উপরে ফুটেছে। সেখান পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা ছিল না। কি করবে সেটাও বুঝে উঠতে পারছিল না, তাই দুঃখী হয়ে ওখানেই বসলো। জঙ্গল থেকে কতগুলো লতা একসাথে করে দড়ি বানালো, পুরো শক্তি দিয়ে উপরে ফেললো, কিন্তু পাহাড়টা এত উঁচুতে ছিল দড়িটা ওখান পর্যন্ত পৌঁছতে পারলো না। অগ্নি জবাটাকে না আনতে পারার দুঃখ ওকে যেন ছিঁড়ে ফেললো। ওখানেই বসে কাঁদতে শুরু করলো। আরে, আমি নিজের ইন্দুকে এখন কি করে বাঁচাবো? খালি হাতে আমি ফিরতে পারবো কি করে? বালুকে কাঁদতে দেখে উপরে উঠতে থাকা বাজটা নিচে নেমে আসলো। বালু নিজের সব মুশকিলগুলো বাজকে জানালো আর অগ্নি জবাটা আনতে বলল। একটুও দেরি না করে বাজ হাওয়ায় উড়ে গেল। অগ্নি জবাটা নিজের ঠোঁটে করে আনলো আর বালুকে দিয়ে দিল। অগ্নি জবা নিয়ে বালু ফিরে আসতে শুরু করলো। ঝিলের কাছে পৌঁছে বর্জকায়াকে আওয়াজ দিল। বর্জকায়া তখনই এসে ওকে নিজের পিঠের উপরে বসিয়ে অন্যদিকের কিনারায় ছেড়ে দিল। 4 দিনের যাত্রা করতে করতে সোজা নিজের গ্রামের জঙ্গলে পৌঁছালো। সুড়ঙ্গে চলতে চলতে ভেতরের দিকে যাচ্ছিল। এই ফুলের সাহায্যে আমার ইন্দুকে নিয়ে থাকা ভূতকে আমি মেরে ফেলবো। এরম ভাবতে ভাবতে ও খুব দ্রুত গতিতে ভেতরে যাচ্ছিল। যেই ও 100টা পা পুরো করলো, ওখানেই পাথরের হয়ে গেল। ওখানে যেই বালু পাথরের হয়ে গেল মন্ত্রজানা কাকির বাড়িতে, তথাস্ত মিঠু ওখানে উড়ে চলে আসলো। কাকি বাঁচাও, বাঁচাও, বালু সুরঙ্গে পাথরের হয়ে গেছে। তক্ষুনি লোকি নাটা ভূতকে নিয়ে মন্ত্রজানা কাকিকে নিয়ে সুরঙ্গের ভিতরে পৌঁছে দিয়ে, এই সুরঙ্গের মধ্যে কেউ মাটিতে পা রেখো না, যতক্ষণ না আমি বলছি। হাওয়ায় ভাসতে থাকো। যেমন কাকি বলল, সবাই হাওয়ায় ভাসতে ভাসতে ভেতরে চলে গেল আর এক এক করে খাঁচায় বন্ধ পাখিগুলোকে মুক্ত করতে থাকলো। পাথর হয়ে থাকা বালুর কোমল থেকে অগ্নি জবাটা বার করা হলো। কাকি নিজের মন্ত্র দণ্ডের মধ্যে ওটা ঢুকিয়ে তার থেকে ওয়েশিকে ভস্ম করে দেয়। কখনো না শুকনোর অগ্নি জবা কাকি নিজের ব্যাগের মধ্যে রেখে নিল। ওয়েশি যেই ভস্ম হলো, খাঁচাগুলো নিজের থেকে উধাও হলো। অনেক বছর ধরে খাঁচায় বন্দি পাখিগুলো যেই সুরঙ্গের থেকে বাড়ি এলো, সবাই নিজের আসল রূপে আবার থেকে মেয়ে হয়ে আসলো। ইন্দুও নিজের আসল রূপ পেয়ে গেল। ও দৌড়ে সুরঙ্গের ভেতরে গেল। আমার প্রাণের লোক আমার জন্যই সুরঙ্গে পা রেখেছিল। আমার চোখের সামনে পাথর হয়ে গেছিল। আমার বাঁচার কোনো মানে নেই। আমাকেও পাথর বানিয়ে দাও। এমন যদি করো, তোমার প্রাণের লোকের সাহস আর বলিদানের কোনো মানে থাকবে না। আমি আছি, তোমার প্রেমকে কেউ থামাতে পারবে না। এতটুকু বলে কাকি বালুর কোমর থেকে শেষ চকচক করতে থাকা মুক্তের মতন গুলিটা বার করলো। বালুর মাথায় রেখে মন্ত্র জাপ করলো। থার থার থারমিন শাক শাক शकदबु रोर रोर मानिए इरी किरी तारके तारयाम नाकाराओ माई माई माई। বালু নিজের আসল রূপটা ফেরত পেয়ে গেল। তোর ভালো কাজ, তোর সাহস আর তোর সত্যিকারের প্রেম, এটার সাথে নিজের প্রিয়তমায় শুধু নয়, অন্য কত মেয়ের প্রাণ বাঁচিয়েছিস, একটা দুষ্ট শক্তিকে মিটিয়েছিস। তোর প্রেম অমর হোক।